রুমে ফিরে আরও একটা জয়েন্ট জ্বালালো নীল। মেয়েরা ওদের রুমে ফিরে গেছে। কাল সকালে সবাই মিলে যাবে বুরুডি লেক, সেখান থেকে ধারাগিরি ফলস। জয়েন্টটা প্রত্যয়ের দিকে পাস করে দিয়ে সঞ্জয় বলল, ভাই, একটা জিনিস কি তোরা কেউ খেয়াল করেছিস? অখিল জিজ্ঞেস করল, কি? সঞ্জয় বলল, প্রতাপ পাল আমাদের বলেছিল যে ও রাতে এই বাড়িতেই থাকবে, কিন্তু সেটাও করেনি। আমি একটু আগে বারান্দায় গেলাম, দেখলাম হোটেলের পিছনের রাস্তা ধরে ওই চার্চের দিকে কোথায় যেন যাচ্ছে। নীল বলল, তাহলে আর্লি টু বেড? অখিল বলল, অনলি বেড, নট স্লিপ। জয়েন্ট হাত বদল হলো। প্রত্যয়ের হাত ঘুরে সেটি এবার গেল অখিলের হাতে। কয়েক মুহূর্ত চোখ কান বুজে ধোঁয়াটাকে আটকে রেখে তারপর সেটাকে এক ধাক্কায় বের করে দিয়ে ঢুলু ঢুলু কণ্ঠে প্রত্যয় বলল, তাছাড়া একটা ব্যাপার, মধুময় কখন বাঁশি বাজায় তা তো আমরা প্রতাপকে বলিনি। ও জানলো কি করে যে মধুময় রাতের বেলায় বাঁশি বাজায়? লোকটাকে একটু কাল্টিভেট করতে হচ্ছে। টিপিক্যাল সহজ সরল বান্দাইনি নন। নীল বলল, দুটো ব্যাপার। ওর যদি সেই স্টেশনের বাড়িতে ফেরার দরকার হতো তো ও কিন্তু আমাদের সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরোতে পারতো। কেন এখানে থাকছে না আমরা কি জিজ্ঞেস করতে যেতাম? আমরা যেতাম না, বা জিজ্ঞেস করলেও কিছু একটা উত্তরও দিতেই পারত। তাহলে সেটা না করে এত রাতেও চার্চের রাস্তা ধরলো কেন? ওদিক থেকে তো স্টেশন আরও ঘুরপথে। তাহলে কি ও স্টেশনের দিকে যাচ্ছে না? অখিল বলল, বোধহয় না, হয়তো অন্য কোনো অভিসার আছে। যাকে ছাড়, ও কোথায় যাচ্ছে আপাতত তা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। চল ঘুমিয়ে পড়ি, সকালে উঠতে হবে। এইটা শেষ কর। ঘুমিয়ে পড়ি বলাটা যতটা সহজ, কাজটা করা ততটাও সহজ নয়। অন্তত কিছু কিছু রাতে তো কাজটা রীতিমতো দুর্বিষহ হয়ে ওঠে। হাজার চেষ্টা করলেও ঘুম আসে না। মনে হয় বিছানার নিচে কেউ যেন গরম কয়লা রেখে গেছে। ঘুমের জন্য যে শীতলতা দরকার, সেই হিমেল স্পর্শ বিছানায় নেই। আজকে রাতটা প্রত্যয়ের জন্য তেমনই একটা রাত। বিছানায় শোয়ার আধ ঘন্টার মধ্যেই বাকি তিনজন কুপোকাত, কেবল প্রত্যয় একা জেগে। কিছুক্ষণ মোবাইলে গেম খেলল সে, তারপর গান শুনল। তাতেও যখন ঘুম এলো না, তখন প্রায় নিঃশব্দে পা টিপে টিপে দরজা খুলে বাইরে বেরোলো প্রত্যয়। ওদের ঘরের ওপাশেই প্রীতিদের রুম। ডান দিকে নিচে নামা সিঁড়ি। সিঁড়ি বেয়ে নিচতলায় এসে দরজা খুলে উঠোনে নামতেই একটু অবাক হলো প্রত্যয়। উঠোনের পাশে রেলিংয়ের ধারে ওটা মাধবী দাঁড়িয়ে না? হ্যাঁ, মাধবীই তো। এক দৃষ্টে নদীর দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছে। শব্দহীন পা চালিয়ে মাধবীর পিছনে গিয়ে দাঁড়ালো প্রত্যয়। গানটা ওর চেনা, একটা রবীন্দ্রসঙ্গীত। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। স্থির হয়ে দাঁড়িয়ে গানটা শুনল প্রত্যয়। তারপর গান শেষ হতে একবার খুব খুব করে কেশে বলল, বেশ ভালোই তো গুনগুন করেন। চমকে পিছন ফিরে প্রত্যয়কে দেখে হেসে ফেলল মাধব। ও আপনি? প্রত্যয় বলল, হ্যাঁ, ঘুম আসছিল না, ভাবলাম একটু হেঁটে আসি নদীর পাড়ে। উঠোনে নেমে দেখি আপনি দাঁড়িয়ে। বেশ ভালোই গান করেন তো আপনি। মাধবী বলল, ভালো না মন্দ জানি না মশাই, গাইতে ইচ্ছে হয় গাই। আচ্ছা, আপনি হাঁটবেন বলছেন তো, চলুন হেঁটে আসি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? হাঁটতে হাঁটতে প্রশ্ন করল মাধবী। প্রত্যয় বলল, বসিরহাট চেনেন? মাধবী বলল, না, কোন দিকে সেটা? প্রত্যয় বলল, উত্তর 24 পরগনায়, ইছামতি নদীর কাছে। আপনার? মাধবী বলল, আমার বাড়ি বোলপুরেই। বাবা বিশ্বভারতীর অধ্যাপক। জন্ম থেকে আমি ওখানেই আছি। বাবা খুব ভালো গান গাইতে পারেন। বাবার কাছেই যা একটু আধটু শেখা।
প্রত্যয় বলল, তখন তো গুনগুন করে গাইছিলেন, এবার একটা খোলা গলায় গান তো শুনি। মাধবী বলল, এখন একটু পরে শোনাই, এখন ঠিক মুড আসছে না, আপনি বরং একটা কবিতা শোনান। আচ্ছা, আপনি কি কবিতা লেখেন? প্রত্যয় একটু লজ্জিত হয়ে ঘাড় নাড়ল। হ্যাঁ, ওই একটু আধটু। মাধবী বলল, বেশ, তাহলে নিজের লেখা একটা কিছু শোনান। প্রত্যয় বলল, আচ্ছা বেশ, শোনাচ্ছি, কিন্তু ব্যাপারটা হলো হাঁটতে হাঁটতে কবিতা পড়তে কেমন একটা লাগে। চলুন ওই সামনে টিলাটায় বসি, আমি কবিতা শোনাবো, তারপর আপনি আমাকে একটা গান শোনাবেন। প্রত্যয়ের দেখানো ফুট 10 সামনের একটা টিলায় বসলো ওরা দুজন। সুবর্ণরেখা থেকে একটা ছোট্ট নালা টিলাটার পাশ দিয়ে ঢুকে গেছে জঙ্গলের গভীরে। জঙ্গলের ভিতর থেকে কয়েকটা রাত পাখির ডাক ভেসে আসছে। আর সামনে সুবর্ণরেখার ওই পারে এক ফালি মেঘ এসে জমা হয়েছে, অন্য এক ফালি মেঘের অপেক্ষায়। সিগারেটের শেষটুকু সামনে ছুঁড়ে ফেলে প্রত্যয় পড়তে শুরু করল। বাজি হেরেছি একটি গানের কাছে, মঞ্চ থেকে নেমে দূরে যেতে যেতে শুনি সারা মঞ্চে বাজছে আমাকে হারিয়ে দেওয়া গান। হেঁটে যাওয়ার পথ স্বরলিপি হাতছানি দিয়ে ডাকে, হেরে যান তার কাছে, হেরে গিয়ে সর্বস্ব খোয়ান। বাজি জিতে নিয়ে গেছে একটি মাত্র গান, দুই চোখে তার প্রগাঢ়ময়ী হাসি, ধ্রুপদী আহ্বান দুই ঠোঁটে, কবিতা লুকোলো যার বুকে, তার বুকে থমকে আছে গান। পড়া শেষ করে প্রত্যয় বলল, বহু আগে লেখা কবিতাটা, মনে হলো আপনি এক্ষুনি একটা গান শোনাবেন, তাই এই কবিতাটাই আজকের জন্য পারফেক্ট। মাধবী মিষ্টি হাসল প্রত্যয়ের কথায়, তারপর বলল, বলুন কোন গান শুনবেন? প্রত্যয় বলল, রবীন্দ্রসঙ্গীতই শোনান, আমার কবিতা শুনে যা বদহজম হলো সেটা কিছুটা হলেও কেটে যাবে। আচ্ছা বলে চুলগুলো বেঁধে খোঁপা করে নদীর দিকে তাকিয়ে গান শুরু করল। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে, আমি জানি নে, জানি নে। যদি তারে নাই চিনি গো, সে কি, যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে, জানি নে, জানি নে, যদি তারে নাই চিনি গো, সে কি। অলরেডি গাঁজার নেশার উপর এমন হিমেল নদীর হাওয়া আর মাধবীর নরম গলার গান খুবই দ্রুত প্রত্যয়কে আবিষ্ট করে ফেলল। শূন্য দৃষ্টি মেলে সে তাকালো সামনের দিকে। বহু দূরে যেখানে নদী ডান দিকে বাঁক নিয়েছে, প্রত্যয়ের হঠাৎ মনে হল ওই মাইল খানেক দূরে নদীর বাঁকের কাছ থেকে একটা আবছা বাঁশির সুর ভেসে আসছে গানের তালে তালে। শিউরে উঠে কান খাড়া করল প্রত্যয়। হ্যাঁ, বাঁশিরই সুর। সুরটা তীক্ষ্ণ বরফের মতো কানে এসে বিঁধছে প্রত্যয়ের। চোখ বড় বড় করে সেদিকে তাকালো প্রত্যয়, যদিও ঘন অন্ধকার ভেদ করে কিছুই দেখা গেল না। শেষে যখন মাধবীর গান থেমে এলো, একদম শেষ মুহূর্তে প্রত্যয়ের মনে হল সামনের ঘন অন্ধকার পেরিয়ে কালো চামড়ার সুঠাম দেহি এক যুবক তার সামনে এসে দাঁড়িয়েছে। যুবকের মাথায় পাতার মুকুট, হাতে একটা বাঁশি, আর চেহারায় এক অদ্ভুত জিজ্ঞাসা, কে ও?
প্রত্যয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল।